হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুভ সকাল। তো তোমাদের তো হচ্ছে কখনো সাধারণত সকালে ক্লাস নেই না, আজকে সকালে ক্লাস নিচ্ছি। তো তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও। ইনশাল্লাহ আজকে আমরা এই হচ্ছে গ্রাফের উপর যে আমরা সিরিজটা চলতেছে এটা আমরা আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তোমরা হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও, তারপর হচ্ছে আমরা ইনশাল্লাহ নতুন কোনো একটা সিরিজ শুরু করব। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। আচ্ছা, আমাদের সাথে অলরেডি 12 জন যুক্ত হয়ে গেছে। তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, তো বলতো আমরা সর্বশেষ ক্লাসটাতে আমরা সর্বশেষ যে অবজেক্টিভটা করছিলাম ওইটা কোন চ্যাপ্টারে ছিল বলো দেখি। আমরা লাস্ট যে ক্লাসটা করছিলাম ওইটা কোন চ্যাপ্টার ছিল তোমরা একটু বলো দেখি। আচ্ছা, আমি যদি তোমাদের যদি কমেন্টগুলো যদি দেখি, আমাদের সাথে এখন 18 জন যুক্ত হয়ে গেছে। গুড। আচ্ছা, তোমরা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করছি যে আমি সর্বশেষ গতকালকে যে ক্লাসটা নিয়েছি ওই ক্লাসে সর্বশেষ অবজেক্টিভটা কোন চ্যাপ্টারে ছিল, এটা আমি একটা তোমাদের প্রশ্ন করছি। সর্বশেষ অবজেক্টিভটা কোন চ্যাপ্টারে ছিল? যারা ক্লাসটা করছো তারা অবশ্যই রিপ্লাই দিবা। আমি আবারও রিপিট করি, আজকের মধ্যে আমরা শেষ করব ইনশাল্লাহ ফিজিক্স গ্রাফের উপর। আমরা আমাদের সিরিজটা আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। আমরা হচ্ছে অলরেডি খুব সম্ভবত চৌম্বক চ্যাপ্টারে ছিলাম নাকি? তোমরা আমাকে বলো দেখি আমরা কোন চ্যাপ্টারে ছিলাম। আজকে হচ্ছে আমরা যশোর বোর্ড থেকে শুরু করব। তার আগে আমি দেখি তোমরা কে কতটুকু অ্যাটেন্টিভ। আচ্ছা, তো আমরা চলো আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। তো আমরা আজকে প্রথম যে অবজেক্টিভটা সলভ করব এটা হচ্ছে কোথায় আসছে? এটা যশোর বোর্ডে আসছে। এটা যশোর বোর্ড কত সালে আসছে? যশোর বোর্ড 15 সালে আসছে। যশোর বোর্ড 15-তে। প্রশ্নটা হচ্ছে যে কোন সময় ই এর মান সর্বোচ্চ? কোন সময়ে ই এর মান সর্বোচ্চ? এখন একটা পাশে একটা গ্রাফ দিয়ে দিছে, আমরা চলো গ্রাফটা একটুখানি দেখি। গ্রাফটা হচ্ছে ই এর একটা গ্রাফ, টাইমের সাথে সাথে ই এর একটা গ্রাফ। এখন এইখান থেকে এতটুকু হচ্ছে বড় হাতের টি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ই এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে টি। একটু ঠান্ডা মাথা দেখো, প্রশ্নটা হচ্ছে কোন সময় ই এর মান সর্বোচ্চ। আমি যদি অপশনগুলো লিখি, অপশনে বলছে ও বিন্দু এবং টি বিন্দু, এটা হচ্ছে ও টি, এবং অপশন বি হচ্ছে t/4, 3t/4। এটা তোমরা আগে ট্রাই করো, হ্যাঁ, তারপর আমি সলভ করে দিব। অপশন সি হচ্ছে t/2, t, এবং অপশন ডি হচ্ছে t/2, t/4। তোমরা আগে নিজের এটা ট্রাই করে দেখো। সর্বপ্রথম হচ্ছে যে সর্বোচ্চ আসলে কখন হয় একটা সাইনোসয়েডালের ক্ষেত্রে? সর্বোচ্চ কখন হয়? সর্বোচ্চ হয় এই বিন্দুটাতে, হ্যাঁ, এই বিন্দুটাতে সর্বোচ্চ হয়। আর এইটাকেও আমরা সর্বোচ্চ বলতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি নেগেটিভ দিকে, এটা নেগেটিভ দিকে সর্বোচ্চ। এক মিনিট খেয়াল করে দেখো, ই এর মান সর্বোচ্চ, এইখানেও সর্বোচ্চ, এইখানেও সর্বোচ্চ। ওইটা দ্বারা বুঝাইতেছে জাস্ট প্লাস মাইনাসটা উল্টায় গেছে।
তোমরা মানে এটা বুঝছো না যে এটা আনসার হবে না, আমাদের আনসার কিন্তু দুইটা হবে, ঠিক আছে? আমাদের আনসার হবে দুইটা, যে একটা হচ্ছে এই বিন্দুতে সর্বোচ্চ, আরেকটা হবে এই বিন্দুতে সর্বোচ্চ। এখন এখান থেকে এতটুকু যদি টি হয়, এখান থেকে এতটুকু কি হবে, t/2 হবে। আবার এইটার অর্ধেক হচ্ছে এইটা, তাহলে এইটা কত হবে, t/4 হবে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা t/4 করে বাড়তে থাকে। এখানে হচ্ছে 0, তো এখানে ফার্স্টে বলছে 0 বিন্দু, এখানে কি সর্বোচ্চ হবে? জীবনও সর্বোচ্চ হবে না। আমরা এবার দেখবো যে কোথায় কোথায় সর্বোচ্চ হতে পারে। আমাদের সর্বোচ্চ হচ্ছে t/4, আমরা একটু সর্বোচ্চ পাচ্ছি, এখানে t/2। আমি বলছি প্রত্যেকটা ভাগ এখান থেকে এক একটা ভাগ হচ্ছে t/4, তাহলে এটা t/4, এটা t/4, এটা t/4, তাহলে এখানে কি হবে 3t/4। সো আমাদের সর্বোচ্চ আমরা কোথায় পাচ্ছি, 3t/4 এ আমরা একটা সর্বোচ্চ পাচ্ছি এবং t/4 এ আমরা একটা সর্বোচ্চ পাচ্ছি। সো আমাদের আনসারটা কোথায় হবে? আমাদের আনসারটা হবে অপশন বি, t/4 এবং 3t/4। সো খুব সিম্পল একটা ম্যাথ ছিল, আশা করি তোমাদের কারো প্রবলেম হবে না। আমরা এখন আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। এটা কোথায় আসছে, যশোর বোর্ডে আসছে। তোমরা কেউ কি ক্লাস করতেছো যশোর বোর্ডে? কেউ কি আসো যশোর থেকে? কেউ কি ক্লাস করতেছো? আমরা এখন নেক্সট চলে যাব, এটা ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি 17-18-তে আসছে। প্রশ্নটা হচ্ছে যে কোন প্রিজমের আই ডেল্টা লেখচিত্রে কিরূপ হবে? লেখচিত্রটি কিরূপ, আই ডেল্টার গ্রাফটা কিরকম আর কি, ঠিক আছে? তো অপশন এ, আই তুমি যত বাড়াইতেছো, খেয়াল করে দেখো, আই যত বাড়াবা ডেল্টা কি হবে, তত বাড়বে। অপশন বি এর ক্ষেত্রে কি হবে, এই যে আই ডেল্টা। এরপরে অপশন সি, আই এখানটায় ডেল্টা, এটা কি করতেছে, কমতেছে। হ্যাঁ, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অপশন ডি এই যে এরকম। আচ্ছা, আমি তার আগে তোমাদের একটু কমেন্টগুলো যদি একটু চেক করি, কারণ তোমাদের আগের প্রশ্নে আনসার দিছিলাম, এটাও তোমরা একটু ট্রাই করো। তো তোমরা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান তো পড়ে ফেলছো, রাইট? ওই জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারে কিন্তু আছে এই প্রশ্নটা আছে। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে 13 জন যুক্ত আছো। আমি এখন যে প্রশ্নটা করছি সেটা হলো কোন প্রিজমে আই ডেল্টা লেখচিত্রটা কিরকম, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো তোমাদেরকে আগে বলি, আই এর সাথে ডেল্টা মানে এটার কিরকম সম্পর্ক। তোমরা প্রিজমের কথা তো তোমাদের আইডিয়া আছে, এই যে একটা প্রিজম, এই প্রিজমের চিত্রটা কিরকম ছিল, যে এই বরাবর হচ্ছে একটা আসতো, তারপর এই বরাবর একটা চলে যেত, তারপর এই বরাবর। তো তোমরা একটু ঠান্ডা মাথায় মনে করে দেখো তো, আমরা কি শিখছিলাম? আমরা জানি কোনো একটা আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম গেলে সেটা কি হয়, অবিলম্ব থেকে দূরে চলে যায়। এটা তো তোমরা জানো। এটা হচ্ছে এই যে হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, অবিলম্ব থেকে অবিলম্বের দিকে সরে আসে, উল্টা বলে ফেলছি, অবিলম্বের দিকে সরে আসে। আর ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে চলে যায়। সো এইটা ছিল আমাদের এই হচ্ছে আপতন, হ্যাঁ, আপতিত রশ্মি, আর এটা ছিল আমাদের প্রতিসরিত রশ্মি। আচ্ছা, এখন আমি আসি অন্য কথায়, সেটা হচ্ছে যে এই আপতন কোনটা, তুমি যদি এখানে যদি আমি একটা লম্ব টানি, এখানটা যদি আমি একটা লম্ব টানি, খেয়াল করে দেখো যে এটা পিছনের দিকে বর্ধিত হবে। আবার এখান থেকেও যদি একটা লম্ব টানি পিছনের দিকে যদি আমি বর্ধিত করি, তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াইলো, যে এইখানটাতে কিন্তু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, এখানটাতে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, ঠিক আছে? এটার নাম আমরা দিয়েছিলাম R1 এবং এটার নাম হচ্ছে R2। তোমরা এই দুইটা অবশ্যই তোমরা জানো। এখন আমি আসি মেইন পয়েন্টে। আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে যে ন্যূনতম বিচ্যুতি। এখন বিচ্যুতি এবং ন্যূনতম বিচ্যুতি এটার মধ্যে পার্থক্যটা আসলে কি? ন্যূনতম বিচ্যুতি হচ্ছে গিয়ে সেইটাই যেটা আপতন কোণের কোনো একটা মানের জন্য ডেল্টার মানটা মিনিমাম হয়। আমার কথা শোনো, আপতন যা সংজ্ঞা থেকেই বোঝা যায় এটা কোনটা গ্রাফ হবে, এটা সংজ্ঞা থেকেই বোঝা যাবে। সংজ্ঞাটা কি? ন্যূনতম বিচ্যুতি কোণের সংজ্ঞা পারো? সংজ্ঞাটা দেখলেই সলভ শেষ। আপতন কোণের যে মানের জন্য, খেয়াল করে দেখো ন্যূনতম বিচ্যুতি আসলে এটা কি, এই যে গ্রাফটা হচ্ছে এরকম, তোমার আপতন কোণের যে মানের জন্য, তার মানে এখানে চেঞ্জ হবে কি, আপতন কোণ চেঞ্জ হবে, তার মানে x অক্ষ বরাবর আই থাকবে। তুমি দেখবা x অক্ষ বরাবর আই আছে কিনা, হ্যাঁ, সব কয়টারই x অক্ষ বরাবর আই আছে। তো তুমি আপতন কোণের মান চেঞ্জ করতে থাকবা, তোমার বিচ্যুতি কোণের মানটা চেঞ্জ হতে থাকবে। এখন বলছে চেঞ্জটা কিরকম চেঞ্জ, ন্যূনতম হবে। তো ন্যূনতম হওয়া মানে কি আস্তে আস্তে কমা না, আই এর মান তুমি বাড়াচ্ছ এবং ডেল্টার মানটা ন্যূনতম হবে। এই সংজ্ঞা দেখে তো বোঝা যায়, চিত্র তো লাগে না, এই চিত্র তো দরকার নাই। আই এর মান তুমি বাড়াবা, তোমার ডেল্টার মানটা একটা সময় ন্যূনতম হয়ে যাবে। ওই যে ন্যূনতমটা হয়ে যাচ্ছে,
ওইটাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই গ্রাফটা নিশ্চয়ই এরকম কিছু একটা হবে। এরকম হলে এই যে মানটা, এই মানটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড আই, আর এই যে ভ্যালুটা এই বরাবর এইটা হইতেছে কি আমাদের ডেল্টা এম। ওই যে আমরা যে সূত্র লিখি না যে নিউ সমান সমান সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2, এই ডেল্টা এমটাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। তার মানে আমরা বলতে পারতেছি এগুলো কিন্তু ন্যূনতম বিচ্যুতি কোণ না, এগুলো হইতেছে শুধু বিচ্যুতি কোণ। আর ন্যূনতম বিচ্যুতি কোণ হইতেছে যেটা সবচেয়ে মিনিমাম হয়ে থাকে। তার মানে অবশ্যই গ্রাফ এরকম হবে না, আর এটাতে কি হইতেছে, এটা উপরের দিকে উঠতেছে, তারপরে এটা কি নিচের দিকে নামতেছে, আর এইটা হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা জানি যে আই যত বাড়বে ডেল্টার মান তত কমতে থাকবে, অর্থাৎ সেটা ব্যস্তানুপাতিক সম্পর্কটা ফলো করে থাকবে। সো আমরা এটা বলতে পারি আমাদের এটা আনসারটা হবে সি। আচ্ছা, এরপর আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। অর্থাৎ আমরা কিন্তু এখন জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আছি, এরপরে ভৌত আলোক বিজ্ঞান বাকি, এরপর আধুনিক পদার্থ বিজ্ঞান বাকি, এরপর পরমাণু মডেল, এই আর সেমিকন্ডাক্টর বা ওখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানী লেন্স টপিকে আমরা চলে যাব। লেন্স থেকে যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বই থেকে আমি নিছি। এটা কোথা থেকে প্রশ্ন, এটা কোনো বোর্ডে আসা প্রশ্ন না, এটা গিয়াসউদ্দিনের। তবে কুমিল্লা বোর্ডে এরকম একটা প্রশ্ন আসছে। আমি আবারও তোমাদের রিপিট করি, তোমরা যারা নতুন ক্লাস করতেছো, এইখানে আমি তোমাদের হচ্ছে শাহজাহান তপন গিয়াসউদ্দিনের বই, তারপরে হচ্ছে অ্যাডমিশনের এবং হচ্ছে তোমাদের বোর্ডে আসা শুধুমাত্র ঢাকা বোর্ড না, ঢাকা কুমিল্লা থেকে শুরু করে সকল বোর্ডের প্রশ্নগুলো আমি একত্রিত করে একটা পিডিএফ বানিয়েছি। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, আমাদের ক্লাস আজকেই শেষ হবে। তো তারপরে হচ্ছে আমি তোমাদের সকল লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা যারা মিস করছো আগেরগুলো, কারণ এরকম ক্লাস তোমরা কোথাও পাবা না, শুধুমাত্র ফিজিক্স গ্রাফের উপরে ক্লাস তোমরা কোথাও পাবা না। তো তোমরা হচ্ছে অবশ্যই পিডিএফটা তোমরা আবার দেখবা, কারণ অনেক সময় দেখা যায় যে ভিডিও দেখতে তোমাদের বিরক্তিকর লাগে, হ্যাঁ অনেক বেশি টাইম কনজিউমিং মনে হয়। ইন দ্যাট সেন্স তোমরা কি করবা, তখন তোমরা হচ্ছে পিডিএফটা তোমরা সলভ করবা। আমি এখন তোমাদেরকে সলভ করে দিব। কুমিল্লা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড 16তে আসছে। প্রশ্নটা হচ্ছে যে 1/u বনাম 1/v, আমি তোমাদের একসাথে দুইটা অবজেক্টিভ শিখাবো, এক দিলে দুই পাখি। একটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে, আর একটা হচ্ছে গিয়াসউদ্দিনের বইয়ে আছে। ঠিক আছে, গিয়াসউদ্দিনের বইয়ে আছে। প্রশ্ন হচ্ছে ইউ বনাম, মানে সেম টাইপের প্রশ্ন, ইউ বনাম ভি এর গ্রাফ। ঠিক আছে, গিয়াসউদ্দিনে আসছে ইউ বনাম ভি এর গ্রাফ কোনটি, আর কুমিল্লা বোর্ডে আসছে 1/u বনাম 1/v এর গ্রাফ কোনটি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে প্রশ্ন। এখন আমি যদি অপশনগুলো যদি লিখি, 1/u বনাম 1/v, এখানটাতে হচ্ছে 1/u x অক্ষ বরাবর, 1/v হচ্ছে y অক্ষ বরাবর, এটা স্ট্রেট লাইন, এটা উপরের দিকে চলে গেছে। অপশন বি হচ্ছে 1/u এই বরাবর, 1/v এই বরাবর, এবং এটা হচ্ছে এইভাবে উপরে চলে গেছে। তোমাদের লাস্ট ক্লাসে বলছি এটার মিনিং হচ্ছে যখন 1/u এর মান 0 তখন 1/v এর একটা ভ্যালু আছে, এটা বোঝাচ্ছে আর কি। তারপর অপশন সি হচ্ছে 1/u এবং 1/v এটা এইভাবে নেমে যাচ্ছে, এবং অপশন ডি হচ্ছে 1/u তুমি যতই বাড়াও না কেন 1/v এর মানটা ফিক্স থাকতেছে। আর গিয়াসউদ্দিনের যে প্রশ্নটা আসছে সেটা যদি আমি সলভে যাই, এটা হচ্ছে এইভাবে কমে যাচ্ছে, এখানে u এখানে হচ্ছে v। তারপরে অপশন বি তে যদি আমি যাই, এটা কিরকম, এটা হচ্ছে এইভাবে কমতেছে। অপশন সি তে যদি আমি যাই, এটা কিরকম, এটা হচ্ছে এইভাবে বাড়তেছে। এবং অপশন ডি তে যদি আমি যাই, এটাও একটা প্যারাবোলার মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন চলো আমরা এটা সলভ করি। তার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে জ্যামিতিক আলোক বিজ্ঞান লেন্স টপিকটা কি তোমাদের পড়া হয়েছে যারা এইচএসসি 22 ক্লাস করতেছো? আর আমি একটু দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছো। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করছে যে ভাইয়া আজকের গুলা কি দ্বিতীয় পত্র থেকে? হ্যাঁ ফারিয়া আফরা, আজকের গুলা হচ্ছে দ্বিতীয় পত্র থেকে। তবে আমি এখন যে প্রবলেমটা সলভ করাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। তো আমরা চলো এটা সলভ করা শুরু করি। সর্বপ্রথম হচ্ছে 1/u বনাম 1/v। তো তোমাদেরকে আগে ইকুয়েশনটা জানতে হবে 1/u এর সাথে 1/v এর ইকুয়েশনটা আসলে কি। তো আমরা সবাই জানি লেন্সের সূত্রটা কি, 1/f সমান সমান 1/u প্লাস 1/v। দেখো 1/f সমান সমান কি হবে, 1/u প্লাস 1/v। এখান থেকে আমাদের এইটার সাথে এইটার একটা ইকুয়েশন আমাদের গঠন করতে হবে। এখন 1/u পুরাটাকে আমি p ধরলাম, ধরি
1/u সমান সমান কি p ধরলাম, এবং 1/v কে আমি কি ধরবো, 1/v কে আমি q ধরলাম। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, 1/f সমান সমান p প্লাস q। এখন আমাদের p এর সাথে q এর গ্রাফ প্লট করতে হবে, মানে এইটা তো হচ্ছে p, আমি যেটা ধরে নিছি আর এটা হচ্ছে আমাদের q, p এর সাথে q এর গ্রাফ প্লট করতে হবে। তো আমরা এখানে p এর সাথে q এর গ্রাফ কিভাবে প্লট করব, p সমান সমান ওই পাশে চলে গেলে কি হবে, -q প্লাস 1/f। দেখো এই হচ্ছে কি আমাদের ইকুয়েশনটা আসতেছে। তার মানে এখানে p এর সাথে q এর সম্পর্কটা হচ্ছে নেগেটিভ। খেয়াল করে দেখো p এর সাথে q এর সম্পর্কটা কিরকম, অবশ্যই নেগেটিভ। এখন তার মানে আমরা যদি একটা গ্রাফ প্লট করি, দেখো p হচ্ছে কোন অক্ষ বরাবর, একটা খেয়াল করে দেখো। আচ্ছা আমাদেরকে আসলে কিউ বের করতে হবে, আমি উল্টাটা বের করে ফেলছি, কারণ সবসময় মনে রাখবা y অক্ষ বরাবর যে থাকে তাকে বের করতে হয়। গ্রাফ প্লট করার একটা টেকনিক কি, y অক্ষ বরাবর যে থাকে তাকে প্লট করতে হবে। তাহলে y অক্ষ বরাবর তো কিউ আছে, তাহলে আমরা কিউ বের করব। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ সমান সমান -p প্লাস 1/f। তাহলে আমরা যদি এখন যদি y = mx + c এর মতো যদি আমরা প্লট করতে চাই, তাহলে q হচ্ছে আমাদের y অক্ষ বরাবর, এই জন্য q এর জায়গায় আমরা y লিখতে পারি, p হচ্ছে আমাদের x অক্ষ বরাবর, এখানে -x লিখতে পারি, তারপর প্লাস 1/f। তার মানে আমরা হচ্ছে ঢাল m এর মান হবে -1, অর্থাৎ এটা হচ্ছে একটা লেখা হবে প্রথম, এবং এটা একটা স্ট্রেট লাইন হবে। আমরা জানি m = +1 হইলে সেটার গ্রাফটা কি এরকম হয়, এরকম হয়। y = mx + c, y = mx + c এর m যদি পজিটিভ হয় ওই গ্রাফটা হয় উপরের দিকে, আর y = mx + c এখানে m যদি নেগেটিভ হয়, অর্থাৎ y = -x + c, তখন সেটা ঢালটা হয় নিচের দিকে, ঢাল হয় তখন নিচের দিকে হয়ে থাকে। এটা তোমার সরলরেখা চ্যাপ্টারে যারা পড়ছো এটা খুবই বেসিক একটা কথা। তার মানে এইটা आंसर হবে না। কেন आंसर হবে না, কারণ আমাদের आंसरটা আসছে y = -x, তো -x হলে তো এটা তো +x এরটা, সো এটা आंसर হবে না। এটা হচ্ছে তোমার চেঞ্জই হইতেছে না, তুমি 1/u এর মান বাড়তেছে কিন্তু তোমার 1/v এর মান বাড়তেছে না, এটা তো সম্ভব না। u চেঞ্জ হলে v চেঞ্জ হবে, এটা তোমরা সবাই জানো। কারণ হচ্ছে তুমি লক্ষ্যবস্তু দূরত্ব তুমি চেঞ্জ করলে বিম্বের দূরত্ব চেঞ্জ হবে না, অবশ্যই হবে। এখানটাতে আসো এবং এখানটাতে আসো, এটা কি সমানুপাতিক রেটে বাড়তেছে। আমি তোমাদেরকে আগেই বলছি সমানুপাতিক রেটে এটা জীবনও হবে না, কারণ আমাদের ঢালের মানটা নেগেটিভ, এখানে ঢাল পজিটিভ, এখানেও ঢাল পজিটিভ, এটা পজিটিভ ঢাল, এটাও পজিটিভ ঢাল, সো এই দুইটা কোনোটাই आंसर হবে না। সো তুমি দেখে বুঝতে পারতেছো আমাদের आंसरটা এইটা হবে, কারণ হচ্ছে আমাদের এখানকার ঢালটা হচ্ছে নেগেটিভ, এবং আমরা জানি যে y = -x + 1/f, এটা হচ্ছে একটা c, মানে এটা হচ্ছে যেখানটাতে সে কাট করতেছে এটা মানে হচ্ছে 1/f, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের মেইন থিং ইজ এটা উপর থেকে নিচের দিকে আসবে, অর্থাৎ আমাদের ঢালটা হবে নেগেটিভ। ঢাল নেগেটিভ মানে কি, এই পাশেরটা এটা হবে 45 ডিগ্রি। হ্যাঁ, সো আমাদের आंसर হবে এইটা। আশা করি তোমরা এটি ইজিলি বুঝে ফেলছো। আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাব। তো আমি তার আগে দেখি তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবা, আর এই ম্যাথটা কেমন লাগছে সেটাও বলবা, কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ ছিল। এরকম ম্যাথ কি তোমরা আগে করছো কিনা, এরকম প্রবলেম কি তোমরা আগে সলভ করছো কিনা একটু কমেন্টে বলো। এরকম প্রবলেম কি তোমরা আগে সলভ করছো কিনা তোমরা একটু কমেন্টে বলো। আচ্ছা, এরপরে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে তোমাদের সপ্তম চ্যাপ্টার থেকে আসছে, দুইটা বিন্দুর দশা পার্থক্য। আমি তার আগে আমি নতুন একটা প্রশ্নে যাওয়ার আগে তোমাদের থেকে আমি একটা প্রশ্ন করছি যে এইটা বুঝছো কিনা, আমাকে আর বুঝাতে হবে কিনা, একটু কমেন্টে তাড়াতাড়ি বলো বুঝছো কিনা, আমি তোমাদের রিপ্লাই পাচ্ছি না এখনো। আমাকে একটু কমেন্টে বলো বুঝছো কিনা। কই তোমাদের কমেন্ট কোথায়, একটু তাড়াতাড়ি কমেন্ট করো না। আচ্ছা, আমি হচ্ছে একটা মিনিটের জন্য আসতেছি। আচ্ছা, তো আমি নেক্সট যে প্রবলেমটা মুভ করি, তোমাদের তো কোনো কমেন্ট পেলাম না, যেহেতু আমি কমেন্ট পেলাম না, সো আমি হচ্ছে পরবর্তী প্রবলেমে আমি আগাতে পারি। তোমাদের আশা করি কোনো ধরনের প্রবলেম নাই। ওকে, আচ্ছা
সো আমরা হচ্ছে আমাদের এখন সলভ করব আমরা কোন অধ্যায়, আমরা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের একটা প্রবলেমে আমরা এখন চলে যাব। কোন চ্যাপ্টার? ভৌত আলোক বিজ্ঞান। আচ্ছা, তোমরা আশা করি ভৌত আলোক বিজ্ঞান তোমাদের আসলে আইডিয়া আছে, বাট ভৌত আলোক বিজ্ঞান থেকে গ্রাফের কোনো প্রশ্ন আসে না, এটা হইতেছে একটা কথা, তেমন একটা প্রশ্ন আসে না। তো ভৌত আলোক বিজ্ঞান থেকে যে প্রশ্নটা আসছে এটা কোথায় আসছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এখানে আসছে যে পাশের চিত্রে দশা পার্থক্য কত। প্রশ্নটা হচ্ছে পাশের চিত্রে দুই বিন্দুর দশা পার্থক্য কত, দশা পার্থক্য কত। আচ্ছা, এইখানে হচ্ছে গ্রাফটা হচ্ছে এরকম যে এইভাবে যাচ্ছিল, মানটা দিয়ে দিছে হচ্ছে এইখান থেকে এতটুকু, এইটার মানটা দিয়ে দিছে হচ্ছে 10 মিটার, ঠিক আছে। আর হচ্ছে এই যে এইখান থেকে এতটুকু, এইটার মান দিয়ে দিছে হচ্ছে 3 মিটার। খেয়াল করে দেখো, এটা পুরাটা মান দিয়ে দিছে 10 মিটার, তাহলে আমরা বলতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু 10। ঠান্ডা মাথা দেখো, এই পুরাটা হচ্ছে 10 মিটার মানে কি ল্যামডার মান 10, আর এখান থেকে এতটুকু মান দিয়ে দিছে 3 মিটার। আচ্ছা, এখন এই 3 মিটার আসলে কি? এটা হচ্ছে কি পথ পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য। তা পথ পার্থক্য কত? 3 মিটার। তাহলে আমরা ল্যামডার মান জানি, পথ পার্থক্যের মান জানি, আমাদেরকে দশা পার্থক্য বের করতে বলছে, তাহলে অপশন তো লেখার দরকার নেই। আমরা জানি দশা পার্থক্য সমান সমান 2π/λ ইনটু পথ পার্থক্য, ঠিক আছে। আমি অপশন আর লিখলাম না, তাহলে এখানে 2π/λ মান হচ্ছে 10 এবং পথ পার্থক্যের মান হচ্ছে 3। তাহলে আমরা যদি গুণ করি কত হবে? 6π/10, বাইরে কাটাকাটি করি, আমাদের आंसर হবে 6, দুইটা কাটাকাটি উপরে 3 হবে, নিচে 5 হবে, আচ্ছা 0.6 ইনটু পাই, এটাই হবে আমাদের आंसर। এটা অপশনে আছে, অপশন বি তে দেওয়া আছে 0.6 ইনটু পাই। এরই মাধ্যমে আমাদের সপ্তম চ্যাপ্টারটাও শেষ। আমরা এখন অষ্টম চ্যাপ্টারের গ্রাফে আমরা এখন চলে যাব। আমাদের অষ্টম চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ডি ব্রগলির গ্রাফ আর কি। আমাদের অষ্টম চ্যাপ্টারের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা অষ্টম চ্যাপ্টারে এসে পড়ছি, যে প্রশ্ন হচ্ছে ডি ব্রগলির প্রস্তাব অনুসারে কোনটি সঠিক? প্রস্তাব অনুসারে কোনটি সঠিক? আচ্ছা, তো হচ্ছে তোমরা ডি ব্রগলি ইকুয়েশন ওগুলো তোমরা সব জানো, এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড 19-এ। প্রশ্নটা হচ্ছে যে ই এর সাথে ল্যামডার সম্পর্কটা হচ্ছে কিরকম? এইভাবে বেড়ে যাচ্ছে। অপশন বি হচ্ছে ল্যামডার সাথে ই এর সম্পর্ক হচ্ছে স্ট্রেট, অপশন সি হচ্ছে ল্যামডার সাথে ই এর সম্পর্কটা হচ্ছে এরকম, এবং অপশন ডি হচ্ছে ল্যামডার সাথে ই এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো তোমরা সবাই জানো যে ই এর সাথে ল্যামডা যে সম্পর্ক, আমরা জানি ই ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ল্যামডা। এটা আসলে কোথা থেকে আসছে তোমরা এটা জানো, ই ইকুয়াল টু h মিউ থেকে আসছে, ই ইকুয়াল টু hf থেকে আসছে। তো এখানে খেয়াল করে দেখো, ই এর সাথে ল্যামডার সম্পর্কটা আসলে কিরকম? ব্যস্তানুপাতিক, কারণ একটার সাথে একটা নিচে, তো আমরা জানি নিচে থাকলে ব্যস্তানুপাতিক, উপরে থাকলে সমানুপাতিক। যেহেতু এইচ এবং সি দুটো কি কনস্ট্যান্ট মান না? এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ, সো আমরা বলতে পারি ই এর সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক কি এইটা? না। এইটা না, এইটা না, এইটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ। আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। আবার এখানে হচ্ছে ই এবং ল্যামডা, আবার হচ্ছে যেহেতু ডি ব্রগলির কথা বলতেছে, আবার পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, তোমরা কিন্তু পি এর সাথে ল্যামডা যদি গ্রাফ প্লট করো তখন এটা কি হইতো? পি এর সাথে ল্যামডা গ্রাফ, এখানে ছিল ই এর সাথে ল্যামডার গ্রাফ, আর যদি বলা হয়তো পি এর সাথে ল্যামডার গ্রাফ তখন কিরকম হইতো? তখনও ব্যস্তানুপাতিক হইতো। আমার কথা ক্লিয়ার? পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এখানে যদি ই এর জায়গায় যদি আমি পি দিয়ে দিই তাও সেম আনসার। আমার কথা ক্লিয়ার? যদি আমরা ই এর জায়গায় যদি আমরা পি দিয়ে দিই তারপরও কিন্তু কি থাকবে? সেম আনসারই থেকে যাবে। আচ্ছা, আমরা এখন একটু দেখি আমাদের কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের কোনো প্রশ্ন নাই কেন? আচ্ছা, আমাদের সাথে এখন 17 জন যুক্ত আছে এবং আমরা আমাদের এই পুরো সিরিজটা শেষের দিকে আছে। আমরা অষ্টম অধ্যায়ে আছি। এখন আমরা পড়ব ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ফটো ইলেকট্রিক ইফেক্টে কি তোমরা জানো, এটা আইনস্টাইন একটা তত্ত্ব দিছিল যে তুমি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি তুমি যদি প্রডিউস করো, একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি যদি আপতিত করো তাহলে হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে মুভমেন্ট হবে। এটা ছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট। এখন আমি যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে চিটাগাং বোর্ড 2019 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ায়
আলোকের তীব্রতা ও ফটো ইলেকট্রন নিঃসরণের হার, আলোকের তীব্রতা ও ফটো ইলেকট্রনের নিঃসরণের হার, ফটো ইলেকট্রনের নিঃসরণের হারের গ্রাফ। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে আমাদের এই বরাবর হচ্ছে আলোর তীব্রতা, অপশন এ হচ্ছে আলোর তীব্রতা এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ফটো ইলেকট্রন, ফটো ইলেকট্রন। ঠিক আছে, এবং অপশন বি হচ্ছে যে আলোর তীব্রতা তুমি বাড়াইতেছো, ফটো ইলেকট্রনটা তোমার বাড়তে থাকবে। অপশন সি হচ্ছে কমাই, এটা হচ্ছে কমতে থাকবে, এবং অপশন ডি হচ্ছে এই যে এইভাবে। তো আমরা চলো এটা সলভ করা শুরু করি। মানে এখানে কি হবে, এই বরাবর হচ্ছে আলোর তীব্রতা, এই বরাবর আলোর তীব্রতা এবং এই বরাবর হচ্ছে ফটো ইলেকট্রন। চলো এটা আমরা সলভ করা শুরু করি। তো সর্বপ্রথম হচ্ছে আলোর তীব্রতার সাথে কি আসলে ফটো ইলেকট্রনটা কি চেঞ্জ হয় নাকি চেঞ্জ হয় না, সেটা তো আমরা একটু বোঝার চেষ্টা করি। আলোক তড়িৎ ক্রিয়ায় কি বলছে, আলোকের তীব্রতা, আলোকের তীব্রতার কথা বলতেছে। আচ্ছা, ও ফটো ইলেকট্রন নিঃসরণের হার। একটা জিনিস খেয়াল করতে, আমরা আগে প্রত্যেকটা গ্রাফ একটু দেখি। এটা মিনিং কি, আলোর তীব্রতা তুমি বাড়াচ্ছ, তোমার ফটো ইলেকট্রন বাড়তেছে না, এটা ফিক্সড রয়ে গেছে। তুমি আলোর তীব্রতা বাড়াচ্ছ, তোমার কি ফটো ইলেকট্রনটা ফিক্সড রয়ে গেছে। এটা মানে হচ্ছে সমানুপাতিক, তুমি আলো তীব্রতা বাড়াবা ফটো ইলেকট্রন বাড়বে, আর এটা কি আলো তীব্রতা বাড়াবা ফটো ইলেকট্রন কমবে। এইটা মানে কি, চলো আমরা একটু দেখি। তোমরা কি নিচে দেখতে পারতেছো, আশা করি পুরোটা দেখতে পারতেছো যে আলোর তীব্রতা ফার্স্টে কিন্তু তুমি আলো তীব্রতা বাড়াইতেছো, কিন্তু তোমার ফটো ইলেকট্রনটা বাড়তেছে না। আলো তীব্রতা তুমি বাড়াইতেছো, ফটো ইলেকট্রনটা তোমার বাড়তেছে না, কিন্তু একটা টাইমে এসে কিন্তু সেটা বাড়তেছে। এখন তোমরা সবাই সূত্র জানো যে এইচ মিউ সমান সমান এইচ মিউ নট প্লাস হাফ এম বি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, এই গ্রাফটা আসলে আমরা কোথা থেকে শিখছিলাম, এটা আমরা শিখছিলাম হচ্ছে ই সমান সমান ডব্লিউ নট প্লাস হাফ এম বি স্কোয়ার। তোমরা জানো যে ই গ্রেটার দেন ডব্লিউ নট হলে কি হবে, আমরা ফটো ইলেকট্রন পাবো, ফটো ইলেকট্রন পাবো, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সহজ বাংলা ভাষা ধরা যাক, আমি হচ্ছে একজন হচ্ছে বক্সার, আমার মারামারি করব। তো আমি মনে করি রককে আমার হারাইতে গেলে আমার মিনিমাম 500 জুল আমাকে অ্যাপ্লাই করতে হয়। অথবা আমি এটা আরেকভাবে এক্সাম্পলটা দিতে পারি, ধরা যাক আমি একটা রিক্সাকে ধাক্কা মারবো, একটা রিক্সা হচ্ছে রাস্তায় চুপ করে ছিল, আমি রিক্সাকে 200 জুল দিয়ে আমি ধাক্কা মারলাম, রিক্সাটা নড়লো না। 300 জুল দিয়ে ধাক্কা মারলাম, রিক্সাটা নড়লো না। বাট 500 জুল দিয়ে ধাক্কা মারলাম, রিক্সাটা নড়লো। এখন আমি যদি 1000 জুল বল প্রয়োগ করি, আমার 500 আমাদের জুল লাগবে শুধুমাত্র রিক্সাটাকে নড়াইতে, আর রিক্সাটা একটা গতিশক্তি পাইতে হলে আর বাকি 500 লাগবে না। আমি যে 1000 জুল অ্যাপ্লাই করলাম, ওইখানে পুরো 1000টা দিয়ে তো ওর গতিশক্তি হবে না। খুব সিম্পল একটা ব্যাপার, আমি রিক্সাকে যদি 500 জুল দেই তাহলে জাস্ট রিক্সাটা নড়ে। হ্যাঁ, তাইলে আমি যদি 600 জুল দিই তাহলে রিক্সাটা গতিশক্তি পাবে কত জুল নিয়ে, 600 জুল নিয়ে না, 100 জুল নিয়ে, কারণ ওর নড়তেই লাগে 500। তার মানে এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম, অর্থাৎ আমাদের সর্বনিম্ন একটা ভ্যালু দরকার হয় জাস্ট নড়াইতে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এইটার গ্রাফটার মিনিংটা আমি বুঝাই। এতক্ষণ দেখো কোনো ফটো ইলেকট্রন আসে নাই, এটা কেন আসে না, কারণ আলোর তীব্রতা এখনো পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় নাই, আলোর তীব্রতার এখন পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় নাই। ঠিক এরকম আমি রিক্সাতে ধাক্কা দিচ্ছি, মনে করো 100 দিয়ে ধাক্কা দিলাম, ফটো ইলেকট্রন নাই, 200 ধাক্কা দিলাম, ফটো ইলেকট্রন নাই, 300 ধাক্কা দিলাম, ফটো ইলেকট্রন, কিন্তু 500 যখন ধাক্কা দিলাম তখন ফটো ইলেকট্রন আমরা পাওয়া শুরু করলাম। এরপর তুমি রিক্সাকে যত জোরে ধাক্কা দিবা, ঠিক তোমার রিক্সাটা তত জোরে চলতে থাকবে। এটার মিনিংটা কি, এরপর হবে সমানুপাতিক গ্রাফ। সো আমাদের আনসারটা হবে এইটা, যে তুমি একটা নির্দিষ্ট টাইমে গিয়ে তুমি হচ্ছে কি পাবা, ফটো ইলেকট্রনটা পাবা। এই যে এ ডব্লিউ গ্রেটার দেন ডব্লিউ নট, যতক্ষণ এই পুরো অঞ্চলটা জুড়ে এই যে ই এর মানটা কি, ডব্লিউ নট এর চেয়ে ছোট। তোমরা জানো যে সূচন কম্পাঙ্ক যে ব্যাপারটা, এবং এটাকে কার্যাপেক্ষক বলা হয়ে থাকে বা ওয়ার্ক ফাংশন, আমরা আপাতত যেটা দিব সেটা যদি ওয়ার্ক ফাংশন চেয়ে কম হয় তাহলে তো হবে না। আমার রিক্সা নড়তে লাগে 500 জুল, আমি যদি 400 জুল দিই নড়বে না। এর জন্য এটা পুরোটা মনে করো 500 জুলের নিচে, এর জন্য তুমি 500 চেয়ে কম দিবা, তোমার কিন্তু ফটো ইলেকট্রন পাবা না। দ্যাটস ওয়াই আমরা কি আনসার বলতে পারি, আলোর তীব্রতা যত বাড়বে ফটো ইলেকট্রন বাড়বে, বাট একটা নির্দিষ্ট সময়তে গিয়ে। ঠিক আছে, এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। তোমরা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমরা কিন্তু প্রায় শেষের দিকে আমরা এসে পড়েছি, আমার অষ্টম চ্যাপ্টারও শেষ, আর কোনো অবজেক্টিভ বাকি নেই আমাদের। হচ্ছে এখন আমরা নবম চ্যাপ্টারে চলে যাব। আমাদের নবম চ্যাপ্টারের প্রবলেমটা আসলে কি, চলো আমরা একটু দেখি। আমাদের নবম চ্যাপ্টারে তার আগে আমি দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তোমাদের আর কারো কোনো প্রশ্ন নাই।
আমরা এখন আমাদের নবম চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমাদের নবম চ্যাপ্টার প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 সালে আসছে, দিনাজপুর বোর্ড 2016, যে তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা n এবং সময় t দ্বারা নির্দেশিত হলে বা সূচিত হলে তেজস্ক্রিয় ভাঙনের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক, তো আমি যদি অপশনগুলো এটা তোমরা একটু আনসার দিয়ে ট্রাই করো। তোমরা অনেকে দেখি আনসার দিতে পারতেছো না কেন? এই সেকেন্ড পার্ট কি তোমাদের কম পড়া হয়েছে? দেখা সেকেন্ড পার্ট কি তোমরা কম পারো? সেকেন্ড পার্টে গ্রাফে দেখি কোশ্চেন করলে আনসার দিতে পারো না, কাহিনী কি? ফার্স্ট পার্ট তো দাবদুব পারো, এটা এমনি বেড়ে এমনি চলে যাচ্ছে এন, আর অপশন ডিটা হচ্ছে এইরকম, এই যে এইভাবে চলে যাচ্ছে। তোমরা একটু ট্রাই করো তো, এটা আনসার দেওয়ার ট্রাই করো তো, দেখি আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। তোমরা এটা একটু আনসার ট্রাই করো। ফার্স্টে কি বলছে? তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা হচ্ছে n, অর্থাৎ n সংখ্যক এখনো পরমাণু বাইচা আছে, তো এটা হচ্ছে নবম অধ্যায় থেকে। এবং t হচ্ছে কি সময় হলে তেজস্ক্রিয় ভাঙনের ক্ষেত্রে কোন লেখচিত্রটা সঠিক, এটা মানে হইতেছে তোমার যত টাইম দিতেছে তত কম ভাঙতেছে, এটাও যত টাইম দিতেছে তত কম ভাঙতেছে, কিন্তু এটা হইতেছে কি একটা সেম রেটে, আর এটা সেম রেটে না, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক রেটে। এটা কি আনসার হবে বলো দেখি? আচ্ছা, আজকে হচ্ছে তোমাদেরকে একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ। তোমাদেরকে আজকে একটা কি জিনিস শিখাবো? এক্সপোনেনশিয়াল গ্রাফ। আমরা সূত্র কি জানি? n = n0 e⁻⁻ λt। আজকে তোমাদেরকে শিখাবো ডেসমোস অ্যাপ থেকে এক্সপোনেনশিয়াল গ্রাফগুলা। ফার্স্ট অফ অল এটা আনসার হবে না, কেন আনসার হবে না? এখানকার সম্পর্কটা দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে n এর সাথে t এর সম্পর্ক। এই যে এখানে n হচ্ছে y অক্ষ বরাবর প্লট করবে। আমি তোমাদের বলছি y অক্ষ বরাবর যেটা থাকবে সেটাকে সবসময় y ধরবা, তাহলে n এর জায়গায় y ধরবা। এটা তো একটা ফিক্সড ভ্যালু, n0 হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, এটাকে আমি m ধরলাম। e⁻⁻ হচ্ছে কি আমাদের কিসের, এই যে t হইতেছে কি আমাদের কিসের ভ্যালু? ল্যামডাটাও ফিক্সড, তাহলে এটাকে আমি n ধরলাম, আর t হচ্ছে কি x। তাহলে y এর সাথে x এর সম্পর্কটা কি রকম? y প্রপোর্শনাল টু e⁻⁻x। তার মানে এটা e⁻⁻x এর গ্রাফ, এইটা e⁻⁻x এর গ্রাফ না, এটা e⁻⁻x এর গ্রাফ না, এটা e⁻⁻x এর গ্রাফ না, এইটা e⁻⁻x এর গ্রাফ। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া পরীক্ষা হলে আমি কেমনে বুঝবো কোনটা e⁻⁻x এর গ্রাফ? আসলে পরীক্ষা হলে বসে বসে এটা বোঝার কোনো উপায় নাই, এটা তোমাকে আগে বাসা থেকে বুঝা যেতে হবে। সো আমি এখন তোমাদেরকে e⁻এর কয়টা গ্রাফ তোমাদেরকে এখন শিখাবো, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ, এটা দেখতে ব্যস্তানুপাতিক গ্রাফের মতোই, কারণ হচ্ছে এখানে পাওয়ারটা হচ্ছে নেগেটিভ। সো আমি এখন তোমাদেরকে এক্সপোনেনশিয়াল দুইটা গ্রাফ শিখাবো, একটা হচ্ছে e⁻x আর একটা হচ্ছে e⁻⁻x। এখন তোমরা বলতে পারো যে এই গ্রাফগুলো কোথা থেকে আমাদের ক্লাস শেষ, আমাদের গ্রাফের সবকিছু শেষ। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই গ্রাফগুলো কোথা থেকে শিখবো? আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই প্লে স্টোরে এই অ্যাপটা নামাবা আজকে, DESMOS, ডেসমোস, এই অ্যাপটা তোমরা নামাবা, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে একটু দেখাই, আমি জানি না এই মোবাইলে ক্লিয়ারলি দেখা দিতে পারবো কিনা, তারপর আমি একটু চেষ্টা করি দেখাইতে। হ্যাঁ, দেখো এই যে এটা হচ্ছে আমার মোবাইলের এই যে ডেসমোস। আমি যদি আমার মোবাইলটা একটু ফোকাস করি, দেখি আমি যতটুকু পারি আমি ট্রাই করি আমার মোবাইলটা ফোকাস করে ক্লাসটা নিতে পারি কিনা। একটু ওয়েট করো, আমি একটু ফোকাস চেঞ্জ করি। আচ্ছা, খুব সম্ভবত হচ্ছে না, এই তো হয়েছে। এখন খেয়াল করে দেখো, আমি হচ্ছে ডেসমোস অ্যাপে এখন ঢুকি, এই যে ডেসমোস অ্যাপে আমি ঢুকলাম। খেয়াল করে দেখো এখানটাতে হচ্ছে আমরা চলো একটু কিছু যে কোনো কিছু আমরা প্লট করার চেষ্টা করি। কিভাবে এখানে প্লট করে আমি এখন তোমাদেরকে শিখাবো। এই যে তুমি যখন অ্যাপটা ইনস্টল করবা, অ্যাপটা ইনস্টল করার পর এরকম হচ্ছে তোমাকে কিছু একটা লিখতে বলবে। খেয়াল করে দেখো তোমাকে এখানে কিছু একটা লিখতে বলবে। আমি যদি এখানে কোনো একটা গ্রাফ প্লট করতে যাই, এই যে খেয়াল করো এখানে একটা কিবোর্ডের মতো আসছে, দেখছো? আমরা এখানে কি লিখবো? আমরা এক্সপোনেনশিয়াল গ্রাফ শিখবো। তাই কিভাবে শিখবো? y, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কি লিখছি, y
ইকুয়াল টু তারপর কি লিখবো, যেখানে এবিসি লেখা, এই যে এটাতে ক্লিক করবা, এটাতে ক্লিক করলে তোমরা কি লিখবা, ই লিখবা, হ্যাঁ, ই টু দা পাওয়ার কি লিখবা, -x, এই যেটা পাওয়ার, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে এক্স। আমার ডেজমসের উপর আমার ভিডিও আছে, তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব, ই টু দ্য -x, এই যে দেখছো এটা হচ্ছে y ইকুয়াল ই টু দ্য -x গ্রাফ, এই যে এখানে গ্রাফটা এসে পড়ছে। এই যে আমি যদি এটা জুম করি, খেয়াল করে দেখো গ্রাফটা, এই যে দেখছো গ্রাফটা, এইটাই হচ্ছে আমাদের নেগেটিভ এক্সপোনেনশিয়ালের গ্রাফ, দেখছো? এটা পুরো মাথায় আজকে ঢুকায় ফেলো। আচ্ছা, এখন চলো আমরা আরেকটা গ্রাফ প্লট করব। তাহলে আমরা কি করব, আরেকটা গ্রাফ যদি প্লট করতে যাই, ওইখানে আমরা ধরা যাক y ইকুয়াল টু ই টু দা পাওয়ার x এরটা আমরা এখন প্লট করব। তাহলে আমি কি লিখব, abc তে যাব, গিয়ে ই লিখব, তারপর পাওয়ারে যাব, পাওয়ারে গিয়ে আমি কি লিখব, x লিখব। এখন খেয়াল করে দেখো, আমি যদি এখানে x লিখি, এই যে আমার এই গ্রাফের পাশে কি কালো রং, আর এই গ্রাফের পাশে যে বেগুনি রং, তার মানে বেগুনি রঙের আমার যে গ্রাফটা ওইটা হচ্ছে কি আমার y ইকুয়াল টু ই টু দা পাওয়ার -x এর গ্রাফ, আর কালো রঙের যে গ্রাফটা সেটা হচ্ছে y ইকুয়াল টু ই টু দা পাওয়ার x এর গ্রাফ। এই যে দেখো আমার কালো রং হচ্ছে এই যে এইটা, আমার গ্রাফের এইখান থেকে শুরু হয়েছে আর কি, এই যে গ্রাফ, ঠিক আছে? তার মানে x এর মান যদি মনে মনে, আচ্ছা আমি যদি এটা ক্লিক করি, এটা চলে যাবে, এটা আছে। আমি যদি এখন এই গ্রাফটা নিয়ে যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমি কি করতে হবে, এই যে সেটিংস অপশনে যাব, সেটিংস অপশনে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখো আমার বিভিন্ন মান এসে পড়ছে। দেখো x এর মান যখন -2 ই টু দ্য পাওয়ার x এর মান, দেখতে পাচ্ছ 0.135, x এর মান যখন -1 তখন 0.36, অনেক জোশ একটা অ্যাপ। x এর মান যখন 0 তখন মানটা হচ্ছে 1। এই যে খেয়াল করে দেখো, x এর মান যখন 0 তখন আমার মানটা কত, এই যে 1, দেখছো? এটা কোনটা, কালো গ্রাফটা। আমি এখন আপাতত বেগুনি কালার গ্রাফটা হচ্ছে নিচের দিকে ই টু দা -x এরটা, আর কালো কালার গ্রাফটা যেটা ছিল সেটা আসলে কি ছিল, ই টু দা পাওয়ার x এর গ্রাফ ছিল, হ্যাঁ, ই টু দা পাওয়ার x এর গ্রাফ। তো ই টু দা x এর গ্রাফ তোমাদের মাত্রই দেখাইলাম যে এটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, দেখছো? আমি আপাতত বেগুনিটা অফ করলাম, এই যে দেখো ই টু দা পাওয়ার x এর গ্রাফ। এটা আজকে তোমরা মাথায় রাখবা, ই টু দা পাওয়ার x এর গ্রাফটা কিরকম হয়, এটা একেবারে উপরের দিকে চলে যায়, দেখছো? এই যে এরকম, এটা হচ্ছে ই টু দা পাওয়ার x এর গ্রাফ। তো আমি আরো বিস্তারিত তোমাদের ভালোমতো বোঝার জন্য ডেজমস অ্যাপ কিভাবে ইউজ করতে হয় আমি একটা টিউটোরিয়াল তোমাদের দিয়ে দিব। এরই মাধ্যমে হচ্ছে আমার ক্লাস শেষ। আমি চাই তোমরা যাতে গ্রাফে যাতে বসের উপর বস হতে পারো, তোমরা যাতে গ্রাফে কোনো ধরনের না আটকাও, আমি সেটাই চাই। তো তোমরা হচ্ছে যারা আগের ক্লাস মিস করছো, তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো করে নিবা। তো আজকের মতো এতটুকুই। তো তোমরা যারা চলতরিৎ প্লাস ভেক্টরের কোর্সে আসো, ফ্রি কোর্সটায়, তো তোমরা দেখবা কি আজকে 11:30 বাজে হচ্ছে আমি হচ্ছে ভেক্টরের উপর দ্বিতীয় ক্লাসটা আপলোড দিছি। তো তুমি এখানে দেখে নিবা, 11:30টায় আপলোড হবে আর কি। তো আমি শিডিউল পোস্ট দিয়ে দিছি। তো 11:30 বাজে তোমরা দেখবা যে ওই ভিডিওটাতে যে প্রবলেমগুলো দেওয়া আছে, যেগুলো আমি সলভ করে দিছি, ওগুলোই তোমাদেরকে পরীক্ষায় বেশি দিব আর কি। সো তোমাদের হচ্ছে আজকে একটা ক্লাস, মানে রেকর্ডেড ক্লাস দিছি, আমি ইউটিউবের ক্লাস লিংক দিয়ে দিছি। আগামীকালকে বন্ধ, আবার আগামী পরশুদিন হচ্ছে আমি তোমাদেরকে একটা স্পেশাল ক্লাস নিব, ভেক্টরের উপর একটা স্পেশাল ক্লাস নিব। অর্থাৎ আমি কিন্তু ভেক্টরের উপর লাইভ ক্লাস নেই নাই, ভেক্টরের উপর তোমাদের দুইটা ক্লাস দিয়েছি, সেটা হচ্ছে রেকর্ডেড, আজকে একটা, গত পরশুদিন একটা, আর আগামী পরশুদিন আমি একটা ক্লাস নিব, ঠিক আছে? আগামী পরশুদিন আমি ভেক্টরের উপর একটা লাইভ ক্লাস নিব। আর হচ্ছে এরপরে তো তোমরা পরীক্ষা শিডিউল তো জানো, এরপর তোমাদের পরীক্ষা হবে, ভেক্টরের উপর পরীক্ষা হবে। তো তোমরা একটু ভালো মতো পড়তে থাকো, ভেক্টর যত আছে সব শেষ করে ফেলো, হ্যাঁ। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে যে 3টা পরীক্ষা মিলিত করে যে টপ 10 তোমরা যারা থাকবা তাদের জন্য হচ্ছে ফিজিক্স যে ডিটেইল আমাদের একটা কোর্স চলতেছে, ফিজিক্স ভর্তি চলতেছে, ফিজিক্স ডিটেইল প্লাস প্রি অ্যাডমিশন ব্যাচ দুর্নিবারে ভর্তি চলতেছে। এটা হচ্ছে 4 মাসের একটা কোর্স হবে, ফিজিক্সের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়ানো হবে। তো ফিজিক্স ফার্স্ট পার্টের একটা চ্যাপ্টার শেষ করা হবে। তোমাদের রুটিনটা একটু বলি, এরকম 12 তারিখে হচ্ছে 12ই জুনে তোমাদের ক্লাস শুরু হবে, 12ই জুন হবে তোমাদের নিউটনের বলবিদ্যার উপর, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ওটা হচ্ছে শনিবার আর কি, তোমাদের ক্লাসগুলো হবে শনি সোম বুধবার ক্লাসগুলো হবে, রবিবার বন্ধ। এরপর সোমবার দিন হচ্ছে আবার নিউটনের বলবিদ্যার উপর ক্লাস, এরপর মঙ্গলবার বন্ধ, বুধবার হবে আবার নিউটনের বলবিদ্যার উপর ক্লাস, আর বৃহস্পতিবার হবে তোমার টোটাল উইকের যত প্রবলেমস আছে সেগুলো নিয়ে আমরা একটা ডিসকাশন করব জুম অ্যাপে, ঠিক আছে? বৃহস্পতিবার রাত 10টা বাজে হচ্ছে আমরা জুমে ডিসকাশন করব। আমি বিভিন্ন ধরনের অনুধাবন এবং জ্ঞানমূলকের প্রশ্ন নোট করে তোমাদেরকে দিয়ে দিব, এবং ওই জুম সেশনে তোমাদের আমি পড়া ধরবো, ঠিক আছে? তোমরা ক্লাসে যেমন স্যাররা পড়া ধরে না, ব্যাট দিয়ে মাইট দিয়ে, আমি তো মাইট দিতে পারবো না, আমি বকা দিতে পারবো। আর আমি হচ্ছে তোমাদের জুম সেশনে প্রবলেমগুলো সলভ করে দিব, এবং জ্ঞানমূলক এবং অনুধাবনগুলো কি করব, জ্ঞানমূলক অনুধাবনগুলো হচ্ছে আমি তোমাদেরকে নোট আকারে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আর শুক্রবার দিন হবে কি, পুরো উইকের উপর একটা পরীক্ষা হবে। শুক্রবার দিন কি, নিউটন বলবিদ্যার যে 3টা ক্লাস হয়েছে ওটার উপর একটা পরীক্ষা হবে, এটাকে আমরা চ্যাপ্টার ফাইনাল নাম দিচ্ছি। এই চ্যাপ্টার ফাইনালে শুধুমাত্র অবজেক্টিভ পরীক্ষা হবে না, এখানে কিন্তু অবজেক্টিভ প্লাস রিটেন দুইটাই পরীক্ষা হবে। তো তোমরা যত এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত আছো না কেন, সব জায়গায় কিন্তু অবজেক্টিভ পরীক্ষা হয়, বাট আমি তোমাদেরকে অবজেক্টিভ পরীক্ষা নিব, রিটেনও পরীক্ষা নিব। তো এরপরে হচ্ছে তোমাদের টপ র্যাঙ্ক দেওয়া হবে, কে কততম হইছো। তো
তো আশা করি তোমরা কোর্সটাতে যুক্ত হবা। কোর্সটাতে ফি হচ্ছে জাস্ট হচ্ছে ৩,৮৪০ টাকা, ৩,৮৪০ টাকা। এটা হচ্ছে 4 মাসের কোর্স, ঠিক আছে। তো এখানে কথা আছে, সেটা হলো যদি টপ 10 এর মধ্যে যদি তোমরা থাকতে পারো, আমি যে ফ্রি গ্রুপটার কথা বললাম, যে ফ্রি গ্রুপে তোমরা যদি টপ 10 এর মধ্যে থাকতে পারো, এখানে কিন্তু তোমাদের 1000 টাকা ছাড় থাকবে, অর্থাৎ তোমাদের ফি হবে 4 মাসের কোর্স মাত্র 2,840 টাকা। আর যদি তোমরা চলকের কোনো পেইড বেচে যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য আরো 500 টাকা ছাড়, অর্থাৎ তোমরা কিন্তু সর্বনিম্ন 2,340 টাকা দিয়ে তোমরা কিন্তু 4 মাসের একটা কোর্স পাচ্ছ, যেটা যদি তুমি হিসাব করো প্রতি মাসে প্রায় 600 টাকারও কম পড়তেছে। প্রতি মাসে 600 টাকার কম ফিজিক্স কোর্স, আর খুব কম পাবা। তো ব্যাপারটা হচ্ছে টাকার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কোয়ালিটির ব্যাপার। কারণ কোয়ালিটি ভালো থাকলে ভাই টাকা কোনো ম্যাটার করে না, তাই না? যদি তোমার কোয়ালিটি যদি ভালো থাকে, তার মানে অ্যাফোর্ডেবল একটা টাকার মধ্যেও কিন্তু তোমরা চাইলে কোর্সটা করতে পারো। সো আমি তোমাদেরকে বলবো, যারা এখনো যুক্ত হও নাই, যুক্ত হইতে বলতাছি না, আমি বলতেছি তোমরা আগে আমার ক্লাসগুলো দেখো। তোমরা আগে আমার হচ্ছে চলতরিৎ প্লাস ভেক্টরের আমার ক্লাসগুলো দেখো, তারপর ডিসিশন নাও আর তুমি ভর্তি হবা কিনা। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।